দর্শক আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। এই মুহূর্তে জাকসুর ফলাফল ঘোষণা চলছে। আমরা সরাসরি যুক্ত হব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আবু তালহা তার পরবর্তী পজিশনে আছেন 1746 ভোট পেয়ে মোহাম্মদ তরিকুল ইসলাম গণিত বিভাগ। আমরা কি বাকি সবার নাম শুনবো? বাকিদের নাম নোটিশ বোর্ডে দিয়ে দিই। ওকে, সুলতানুল ইসলাম মুগ্ধ শুভ, তিনি চতুর্থ স্থান অধিকার করেছেন 1652 ভোট পেয়ে। তারপর আছেন রকিবুল হাসান, তিনি পেয়েছেন 1358 ভোট। হামিদুল্লাহ সালমান, তিনি পেয়েছেন 1117 ভোট, 77 ভোট। তারপর আছেন মোহাম্মদ মহসিন, ইতিহাস বিভাগ, তিনি পেয়েছেন 1078 ভোট। এম রাফিজুল্লাহ, তিনি পেয়েছেন 807 ভোট। সাকিব হোসেন, সরকার ও রাজনীতি, তিনি পেয়েছেন 1780 ভোট। মোহাম্মদ মাহাদি, তিনি পেয়েছেন 1753 ভোট। সৈয়দ কুমার কানু, বায়োটেকনোলজি, তিনি পেয়েছেন 722 ভোট। মোহাম্মদ আরাফাত হোসেন, মার্কেটিং, তিনি পেয়েছেন 676 ভোট। ধন্যবাদ। এ পর্যায়ে আমি কার্যকরী সদস্য নারী, তাদের মধ্যে প্রথম হয়েছেন 3014 ভোট পেয়ে মোসাম্মদ নুসরাত জাহান ইমা। তারপর 2750 ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন শেখ নাবিলা বিনতে হারুন। তারপর 2475 ভোট পেয়ে ফাবিলা জাহান নাজিয়া। ফাবিলা জাহান নাজিয়া, তিনি পেয়েছেন 2475 ভোট। আমরা পরবর্তী ইয়েতে চলে যাই। এ পর্যায়ে পরিবহন ও যোগাযোগ সম্পাদক, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে 2559 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ তানভীর রহমান, পরিবেশ বিজ্ঞান। তারপর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক, উল্লিখিত পদে নির্বাচিত হয়েছেন হোসনি মোবারক। তিনি পেয়েছেন 2653 ভোট। হোসনি মোবারক। ঠিক আছে। সহ সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক, উল্লিখিত পদে 2442 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ তৌহিদ হাসান, মাইক্রোবায়োলজি বিভাগ।
সুপ্রিয় উপস্থিতি, সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক উল্লেখিত পদে প্রার্থী ছিলেন ৮ জন। সর্বোচ্চ ভোট পেয়েছেন ১৬৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আহসান লাবিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক উল্লেখিত পদে ২৪,৪৩৬ ভোটে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রাশেদুল ইসলাম লিখন, ফার্মেসি বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সহ ক্রীড়া সম্পাদক পুরুষ এই পদে ২,১০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহাদি হাসান, মাইক্রোবায়োলজি। সহ ক্রীড়া সম্পাদক পুরুষ ২,১০৫ ভোট পেয়ে মোহাম্মদ মাহাদি হাসান নির্বাচিত হয়েছে। সহ সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নারী উল্লেখিত পদে ২,৯৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের নিগার সুলতানা। সহ ক্রীড়া সম্পাদক নারী উল্লিখিত পদে ১,৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুসাম্মদ ফারহানা আক্তার লুবনা, গণিত বিভাগ। সহ সাংস্কৃতিক সম্পাদক পদে ১,৯৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রায়হান উদ্দিন। সাংস্কৃতিক সম্পাদক পদে সর্বোচ্চ ২,০১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মহিবুল্লাহ শেখ জিসান আহমেদ। ও প্রকাশনা সম্পাদক পদে ১,৯০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের মোহাম্মদ জাহিদুল ইসলাম বাপ্পি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমি বাকি পদগুলোতে নির্বাচিত প্রতিনিধিদের নাম ঘোষণা করার জন্য আমাদের জাকসুর নির্বাচন কমিশনের শ্রদ্ধেয় সভাপতি স্যারকে অনুরোধ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।
আপনারা শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। আমার এমনিতে এই গলা একটু বসে গেছে, দুঃখিত। জীবনটা খুবই নাটকীয়, তাই না? নাট্য সম্পাদক হিসাবে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রুহুল ইসলাম। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। উনি ভোট পেয়েছেন 1929। 1929। আপনাদেরকে বাকিগুলি আমরা পরে প্রোভাইড করব। আমরা ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি দিয়ে দেব। পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক। সর্বোচ্চ ভোট 2811 পেয়ে নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ সাফায়েত মীর। জনাব মোহাম্মদ সাফায়েত মীর, গণিত বিভাগ। শিক্ষা ও গবেষণা সম্পাদক। সর্বোচ্চ ভোট 2428 পেয়েছেন আবু ওবায়দা উসামা, ফার্মেসি বিভাগ। উনি সর্বোচ্চ ভোট পেয়ে শিক্ষা ও গবেষণা সম্পাদক নির্বাচিত হয়েছেন। স্পোর্টস সেক্রেটারি, ক্রীড়া সম্পাদক। লেখাপড়া করার দরকার নাই, শুধু খেলবেন আর খেলাইবেন। সর্বোচ্চ 5000। সর্বোচ্চ 5778 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আপনার নাম তো শুনেন নাই, সেলিব্রেশন হয়ে গেছে। আর জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান কিরণ, বাংলা বিভাগ। বাংলা বিভাগ। যুগ্ম সাধারণ সম্পাদক, নারী। আমার গলা বসে গেছে। যুগ্ম সাধারণ সম্পাদক, নারী। সর্বোচ্চ ভোট পেয়েছেন 3402। কে পেয়েছেন? জনাব আয়েশা সিদ্দিকা মেঘলা।
মেঘলা দর্শন বিভাগ, যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ। আচ্ছা বলছি, তাহলে শব্দ করা যাবে না। যুগ্ম সাধারণ সম্পাদক নারী আয়েশা সিদ্দিকা মেঘলা দর্শন বিভাগ পেয়েছেন 3402 ভোট। আঞ্জুমান আরা ইকরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ উনি পেয়েছেন 764 ভোট। লামিয়া রহমান ঐশী পূর্ণতা ইংরেজি বিভাগ, আমি ওই বিভাগের টিচার, 437 ভোট। তারপরে নাম্বার 4 ফারিয়া জামান নিকি নৃবিজ্ঞান বিভাগ উনি পেয়েছেন 732 ভোট। তারপরে মালিহা নামলাহ জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্ট 1836 votes. সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ উনি পেয়েছেন 610 ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ জনাব রাকিবুল হক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং উনি পেয়েছেন 386 ভোট। ফেরদৌস আল হাসান প্রত্নতত্ত্ব আর্কিওলজি উনি পেয়েছেন 2358 ভোট। মোহাম্মদ সজীব আহমদ জেনিচ দর্শন বিভাগ উনি পেয়েছেন 205 ভোট। আরো আছে কেন? তারপর মোহাম্মদ আল ইমরান লোক প্রশাসন বিভাগ উনি পেয়েছেন 537 ভোট। মোহাম্মদ জিয়াউদ্দিন আয়ান সরকার ও রাজনীতি বিভাগ উনি পেয়েছেন 2014 ভোট। তারপরে মোহাম্মদ সাজ্জাদ উল ইসলাম ভূগোল ও পরিবেশ 701 ভোট। কাউসার আলম আরবান উদ্ভিদ বিজ্ঞান উনি পেয়েছেন 338 ভোট। মোহাম্মদ নাজমুল ইসলাম লিমন নৃবিজ্ঞান উনি পেয়েছেন 119 ভোট। নূর এ তামিম স্রোত নৃবিজ্ঞান উনি পেয়েছেন 574 ভোট। তৌহিদুল ইসলাম ভূঁইয়া নিবিড় ভূঁইয়া ইতিহাস উনি পেয়েছেন 715 ভোট। সর্বোচ্চ 2358 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ হিসাবে নির্বাচিত হয়েছেন ফেরদৌস আল হাসান। সাধারণ সম্পাদক নয় জন অংশগ্রহণ করেছিলেন। আবু রায়হান কবির রাসেল বাংলা উনি পেয়েছেন 64 ভোট। মোহাম্মদ মাজারুল ইসলাম ইংরেজি উনি পেয়েছেন 3930 ভোট। মোহাম্মদ শরণ এহসান নাটক ও নাট্যতত্ত্ব উনি পেয়েছেন 397 ভোট। 397 ভোট। সৈয়দা অনন্যা ফারিয়া আইন ও বিচার উনি পেয়েছেন 123 ভোট।
তানজিলা হুসাইন বৈশাখী, সরকার ও রাজনীতি বিভাগ 941 ভোট। তারপরে শাকিল আলী, ইতিহাস বিভাগ, উনি পেয়েছেন 959 ভোট। জাহিদুল ইসলাম ইমন, উদ্ভিদ বিজ্ঞান, উনি পেয়েছেন 110 ভোট। আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, উনি পেয়েছেন 1238 ভোট। মোহাম্মদ তানভীর হোসেন, নৃবিজ্ঞান, উনি পেয়েছেন 159 ভোট। সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব মোহাম্মদ মাজারুল ইসলাম, ইংরেজি। আপনারা সহযোগিতা করুন। এখন নামানো যাবে না ভাই, একটু নামানো যাবে না এখন। সর্বোচ্চ 3930 ভোট পেয়ে মোহাম্মদ মাজারুল ইসলাম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন। আরো কি বাকি আছে? শেষ হয়ে গেছে? আরো বাকি আছে? আর কয়টা বাকি আছে? সহসভাপতি পদে 9 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোহাম্মদ শেখ সাদি, বাংলা, উনি পেয়েছেন 648 ভোট। রাব্বি হোসেন ফজলে রাব্বি, নাটক ও নাট্যতত্ত্ব, উনি পেয়েছেন 70 ভোট। আরিফুজ্জামান উজ্জ্বল, মার্কেটিং বিভাগ, উনি পেয়েছেন 1211 ভোট। আব্দুর রশিদ জিতু, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি, উনি পেয়েছেন 3334 ভোট। সোহানুর রহমান, সরকার ও রাজনীতি, উনি পেয়েছেন 115 ভোট। আরিফুল্লাহ ফার্মেসি, উনি পেয়েছেন 2392 ভোট। মোহাম্মদ রাব্বি হোসেন, সরকার ও রাজনীতি, উনি পেয়েছেন 27 ভোট। মোহাম্মদ আব্দুল মান্নান, নগর ও অঞ্চল পরিকল্পনা, উনি পেয়েছেন 42 ভোট। মোহাম্মদ মাহফুজুল ইসলাম মেঘ, পরিবেশ বিজ্ঞান, উনি পেয়েছেন 131 ভোট। সহসভাপতি পদে সর্বোচ্চ 3334 ভোট পেয়ে জনাব আব্দুর রশিদ জিতু নির্বাচিত হয়েছে।
সহযোগিতা করুন, আপনারা সহযোগিতা করুন। আপনারা সহযোগিতা করুন, আপনারা সহযোগিতা করুন। আপনারা সহযোগিতা করুন। হ্যালো, আমি একটু বলে দিচ্ছি, আপনারা সহযোগিতা করুন, একটু বসুন। Excuse me, excuse me, excuse me. আপনারা সহযোগিতা করুন। আপনারা একটু অনুগ্রহ করে কথা বন্ধ করুন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যারা একটু ধীরে ধীরে নামতে হবে, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা কামনা করছি। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক দিন। গত 11 তারিখে নির্বাচন সম্পন্ন হওয়ার পর 2 দিন আমরা ভোট গণনা করে আজকে ভোটে নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিদের নাম জাকসু নির্বাচন কমিশন এবং হল রিটার্নিং অফিসার গণের পক্ষ থেকে আমরা ঘোষণা করলাম। জাকসুর ফলাফল ঘোষণা দেখছিলাম এতক্ষণ আমরা। কথায় আছে 9টার ট্রেন কটায় ছাড়ে। জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার ক্ষেত্রেও তেমনটি হয়েছে। 8000 ভোট গুনতে লেগেছে 44 ঘন্টা। কি ছিল না জাকসু নির্বাচনে? নানা নাটকীয়তার পাশাপাশি ভোট বর্জন, ঘটনা, দুর্ঘটনা, অভিযোগ, পাল্টা অভিযোগ, পদত্যাগের মতো বিষয় সবকিছু ছাপিয়ে সবার চোখ ছিল জাকসুর ফলাফলের দিকেই। আর ইতিহাস হয়ে থাকবে এই নির্বাচন। 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ জাকসুর ভোট। বৃহস্পতিবার টানা 8 ঘন্টা ধরে চলে ভোট গ্রহণ। ভোট দেন 8000-এর কিছু বেশি। সেটা গুনতে কত সময় লাগতে পারে? শুরু হয় ভোট গণনার নাটকীয়তা। কথা ছিল গণনা হবে মেশিনে। সেই মেশিন কোনো একটি দলের ব্যক্তি সাপ্লাই দিয়েছেন এমন অভিযোগ ওঠে। এক পর্যায়ে 2টি সংগঠনের আপত্তির মুখে সিদ্ধান্ত বদলায় কমিশন। ভোট গণনা হবে ম্যানুয়াল বা হাতে হাতে। 21টি হল সংসদ ও কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। এই শুরুর যেন আর শেষ নেই। ফলাফলের অপেক্ষায় অধীর প্রার্থী ভোটাররা। হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তনে দ্বিধান্বিত শিক্ষকরা কোনো মতে ভোট গুনে শেষ করতে পারলেই যেন হাফ ছেড়ে বাঁচেন। জানান আপত্তি। এইভাবে যদি কাউন্টিং হয় আরো 3 দিন লাগবে। শিক্ষকের কি পরিবার নাই, তার কি শারীরিক অসুস্থতা, মানসিক স্ট্রেস নাই? এটা আমরা চাই না, আমরা মেশিনের মাধ্যমে হতে হবে। তাহলে আমরা রিটার্নিং কর্মকর্তারা আমরা এটা করতে পারবো না। ঘন্টার পর ঘন্টা চলে যায়। দিন পেরিয়ে রাত হয়,
ভোর হয়, ফলাফলের দেখা নেই। ভোটের দিনের আমেজ ততক্ষণে ফিকে হয়ে আসে। হলে ফিরে যায় শিক্ষার্থীরা। টানা পরিশ্রমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও নাকাল অবস্থা। অপেক্ষায় সারা দেশের মানুষ। তাদের কাছে খবর পৌঁছে দিতে অপেক্ষায় গণমাধ্যম কর্মীরাও। খাওয়া নেই, ঘুম নেই, একটু পর পর সংবাদ জানাচ্ছেন তারা। একটাই প্রশ্ন, কখন ফুরবে অপেক্ষা? একটাই উত্তর, চলছে ভোট গণনা। সেগুলো আবার সমাধানের কখন শেষ হবে গণনা? ৮,০০০ ভোট গুনতে আর কত সময়? একবার এক এক রকম উত্তর আসে জাকসুর নির্বাচন কমিশন থেকে, কিন্তু কোনো কথাই আর বাস্তবে মেলে না। শুক্রবার দুপুরে কমিশন জানায় সন্ধ্যার মধ্যে ফল হবে। সে সন্ধ্যাও পেরিয়ে যায়, তখনও ভোট গণনায় কোনো অগ্রগতিই নেই। সে সন্ধ্যা পেরিয়ে রাত শেষে আসে শনিবার সকাল, তখনও বাকি আরও ৫ হলের ভোট গণনা। দুপুরেই ফল ঘোষণার কথা জানান এক কমিশনার। আর ২ ঘন্টা পর প্রধান নির্বাচন কমিশনার জানান ঘোষণা হবে সন্ধ্যা ৭টায়। হঠাৎ বিকেল ৪টায় জানানো হয় সন্ধ্যায় নয়, একটু পরই কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা করবেন তারা। সে কথাও রাখতে পারেননি জাবি প্রশাসন। শেষমেশ ফলাফলের মুখ দেখা যায় বিকেল ৫:৩০টায়। প্রায় ৩ দিনের এই ম্যারাথন নির্বাচনী প্রক্রিয়ারও যেন তখন শেষ নেই। নির্বাচন কমিশনের এক একজনের দীর্ঘ বক্তব্যে ভেঙে যায় ধৈর্যের বাঁধ। এমন এক বিষয় নিয়ে দাঁড়িয়েছি এখানে, এভাবেই নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয় জাকসুর নির্বাচন ও ফলাফলের ঘোষণা। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ। রাজনৈতিক দলগুলোর মধ্যকার বিভাজন দেশের জন্য নতুন সংকট তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিভিন্ন দলের নেতারা। তারা বলছেন, গণঅভ্যুত্থানের প্রত্যাশার সাথে মিল রেখে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি। তবে সংস্কার বাস্তবায়ন নিয়ে কিছুটা মতপার্থক্য রয়েছে। রাজধানীতে আয়োজিত এক আলোচনায় তারা এসব কথা বলেন। সেমিনারে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি জানান, নাগরিক সমাজ সহ সবার সঙ্গে আলাপ করেই সংস্কারের রূপরেখা তৈরি করা হয়েছে। নতুন স্বপ্ন নিয়ে দেশের ছাত্র জনতা ও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের ১৫ বছরের ক্ষমতার মসনদ চূর্ণ বিচূর্ণ করে। বর্তমান প্রেক্ষাপটে সেই স্বপ্নের পথে কতটা এগিয়েছে বাংলাদেশ? দিন শেষে যদি রাজনৈতিক সমঝোতা না হয়, গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা শীর্ষক গোলটেবিল আলোচনা আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট। গুলশানের একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন রাজনৈতিক দলের প্রতিনিধি, নাগরিক সমাজ ও বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিনিধিরা। কিন্তু রিপোর্টের মধ্যে বিচার নিয়ে কিন্তু কোনো কথা হয়নি। নেতারা বলেন, রাজনৈতিক দলগুলোর বিভাজন দেশে নতুন করে সংকট তৈরি করছে। মতপার্থক্য থাকলেও ন্যূনতম জাতীয় ঐকমত্য গড়ে না উঠলে অনিবার্য সংঘাতের দিকে যাবে দেশ। তাদের কারো মতে অধ্যাদেশ জারি করে সংবিধান সংস্কার আত্মঘাতী হয়ে উঠতে পারে। আন্তর্জাতিকভাবে আরো বেশি লবিং করা বা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে ভারতকে চাপ দেওয়া, সেগুলো আমাদের কাছে খুব বেশি দৃশ্যমান না। ২৪-এর গণঅভ্যুত্থানে কিন্তু জনগণ আমাদের যে গতানুগতিক রাজনীতি আছে সেটা প্রত্যাখ্যান করেছে, এবং সেটা যে এখনো তারা খুব ভরসার জায়গা দেখতে পাচ্ছে তেমন না। আমাদের মধ্যে যে বিদ্যমান শক্তি ভারসাম্য আছে, সেই শক্তি ভারসাম্যের মধ্যে ন্যূনতম ঐক্য তৈরি করে কনসেনসাসের পদ্ধতিতে আমরা যদি না এগোই, একক চিন্তা প্রতিষ্ঠা করতে যাই, তাহলে আমরা অনিবার্য সংঘাতের দিকে যাব। রাষ্ট্রপতি যদি এ ধরনের যদি সাংবিধানিক যদি কোনো প্রোক্লামেশন অথবা যদি কোনো অধ্যাদেশ জারি করেন, তাহলে ভবিষ্যতে তাহলে তো আর সংবিধান দরকার হবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, গণঅভ্যুত্থানের প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি। তার মতে, এখনই সকল সংস্কার বাস্তবায়নের দাবি তুললে ভিন্ন উদ্দেশ্যের আশঙ্কা থাকে। গণঅভ্যুত্থানের প্রত্যাশার সাথে মিল রেখে আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি অবশ্যই প্রবর্তন করতে হবে, এবং সেই সমস্ত সংস্কৃতির চর্চা মধ্য দিয়ে বাংলাদেশে পুনরায় ফেসিবাদী রাজনৈতিক সংস্কৃতি, অপসংস্কৃতি যাতে বিলুপ্ত হয়, সেটার প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতেই হবে। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করেই সংস্কারের রূপরেখা তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া সংস্কার কার্যকর সম্ভব নয় মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।
72-এর সংবিধান আজকের দিনের যে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের সংগ্রামে আছে তারা কেউ অপমান করে নাই। যারা করেছেন তারা ক্ষমতায় ছিলেন, একাধিকবার ক্ষমতায় ছিলেন, একবার না একাধিকবার 72-এর সংবিধানের ভয়াবহ রকম ক্ষতি সাধন করেছে। স্বৈরাচারকে আবার যাতে ফিরে না আসে আরেকটা সংস্কার আমাদের দরকার, এবং এই সংস্কারটার জন্য আমাদের সংবিধান সংশোধন করতে হবে না, আমাদের নতুন করে ঐক্যমত্য পৌঁছতে হবে না, ঐক্যমত্য আছে এবং এটা আইনেও আছে, এটা শুধু বাস্তবায়ন দরকার এবং এই জন্য শুধু সদিচ্ছা দরকার আমাদের বিশেষত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। অনুষ্ঠানে প্রকাশিত জরিপ প্রতিবেদনে দেখা যায় সমান্তরালভাবে নির্বাচন ও সংস্কার দুটোকেই জরুরি মনে করে 57% মানুষ। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে অনেক বেশি সন্তুষ্ট 2.5%, বেশি সন্তুষ্ট 7.4% এবং মাঝারি সন্তুষ্ট 54.6% মানুষ, আর কম বা অনেক কম সন্তুষ্ট 38.5% মানুষ। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘদিন গণতন্ত্র না থাকায় অনেকের মাঝে অসহিষ্ণুতা জন্ম নিয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছিল প্রাণী ও প্রাণের মিলন মেলা শীর্ষক প্রদর্শনী। সে আয়োজনে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। প্রতিশ্রুতি দেন বিএনপি ক্ষমতায় এলে পশু পাখি সুরক্ষায় আইনের সংশোধন আনা হবে। উল্লেখ করেন শুধু আইন নয়, জীববৈচিত্র্য রক্ষায় সব নাগরিকের সচেতনতা জরুরি। তারেক রহমান আরও বলেন মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার। মানুষের অধিকার রক্ষা করতে পারলে পশু পাখির অধিকারও রক্ষা করা সম্ভব বলে উল্লেখ করেন তিনি। বেশি সময় ধরে একজন মানুষ, একজন নাগরিক হিসাবে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে আমাদের অনেকের মনে হয়তো এক ধরনের অসহিষ্ণুতার জন্ম নিয়েছে। এই অসহিষ্ণুতা কাটিয়ে একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার। জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন সহ এর ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন, জাতীয় পার্টি ও 14 দলীয় জোট নিষিদ্ধ সহ 4 দফা দাবিতে জামাত ইসলামী, গণ অধিকার পরিষদ সহ 7টি দল একসাথে কর্মসূচি ঘোষণা করবে। এসব দাবির সাথে সহমত এনসিপি। শিগগিরই এ বিষয়ে সংবাদ সম্মেলন করবে দলগুলো। রোববার অবস্থান জানাবে খেলাফত মজলিস। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলছেন, কর্মসূচি দেওয়া দলগুলোর গণতান্ত্রিক অধিকার। এদিকে মৌলিক সংস্কার ও বাস্তবায়ন পদ্ধতির আপত্তির মধ্যেই জুলাই সনদের খসড়া চূড়ান্ত করেছে ঐক্যমত্য কমিশন। স্বাক্ষর করবেন এমন 2 জন প্রতিনিধির নাম পাঠিয়েছে দলগুলো। তত্ত্বাবধায়ক সরকার গঠন, রাষ্ট্রপতি নির্বাচন ও ক্ষমতা, প্রধানমন্ত্রীর দলীয় প্রধান না হওয়া, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর গঠন সহ ঐকমত্য কমিশনের বেশ কয়েকটি সুপারিশে 27টি নোটস অব ডিসেন্ট দিয়েছে রাজনৈতিক দলগুলো। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে দলগুলোর মতভেদ প্রকট। এসব কিছুর মধ্যেই স্বাক্ষরের জন্য কমিশনের কাছে 2 জন প্রতিনিধির নাম পাঠিয়েছে রাজনৈতিক দলগুলো। যেখানে জুলাই সনদ কার্যকর হওয়া নিয়ে দলগুলোর মধ্যেই আপত্তি আছে, সেখানে কমিশনের বাইরে গিয়ে সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির নতুন দাবি জামায়াতে ইসলামী সহ কয়েকটি দলের। আমরা লোয়ার হাউসেও চাই, কারণ লোয়ার হাউস না হলে আপার হাউসে এটার ইফেক্টিভিটি তেমন থাকবে না, এবং এটা এখন আমরাই শুধু চাচ্ছি না, জনগণ চাচ্ছে। জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি দিতে বিশেষ সাংবিধানিক আদেশ বা গণভোট বা গণপরিষদ নির্বাচনের দাবি জামায়াতে ইসলামী ও এনসিপির। এদিকে সনদ বাস্তবায়ন করবে জাতীয় সংসদ, অনর বিএনপি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত, জাতীয় পার্টি এবং 14 দলীয় জোট নিষিদ্ধ চায় জামায়াতে ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ 8টি দল। দাবি আদায়ে একসাথে কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি দল। নতুন সংবিধানের ব্যাপারে ঐক্যবদ্ধের ভিত্তিতে নির্বাচন আয়োজন হয়, তাহলে জাতীয় নাগরিক পার্টি যে কোনো সময় সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। আন্দোলন কর্মসূচি রাজনৈতিক দলের অধিকার বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় প্রতিশ্রুতি হিসাবে স্বাক্ষরিত হবে এবং দলগুলো তার নির্বাচনী ইশতেহারে সেটা প্রতিফলন অথবা উল্লেখ করবে। সংবিধান বহির্ভূত স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার অথবা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার যেগুলো জারি করার কথা বলছে, সেটার এখতিয়ার কারণ নেই। যারা দ্বিমত পোষণ করছে, করতেই পারে, সেটা তাদের গণতান্ত্রিক এখতিয়ার। এবং সেই প্রশ্নে তারা যে আন্দোলন করার কথা বলছে বা প্রতিবাদ করা বলছে, সেটাও তাদের ডেমোক্রেটিক রাইট।
এখন জনগণ যদি সেটা গ্রহণ করে সেটা তখন দেখা যাবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন চায় রাজনৈতিক দলগুলো, সেই হিসেবে হাতে সময় প্রায় 5 মাস। রাজনৈতিক বিশ্লেষক দলগুলোর কেউ কেউ মনে করছেন ডাকসু ও জাকসু নির্বাচনের পর দাবি আদায়ে চাপ বাড়াতে পারে জামায়াত ইসলাম, ছাড়া দেওয়ার অবস্থানে থাকতে পারে বিএনপি। সেক্ষেত্রে ভবিষ্যৎ রাজনীতির মাঠ কতটা মসৃণ থাকবে এবং ঘোষিত সময়ে নির্বাচন আয়োজনে কোনো প্রভাব পড়ে কিনা সেই শঙ্কা উড়িয়েও দেওয়া যায় না। রাজনৈতিক সমঝোতা না হলে ঐকমত্য কমিশন যাই করুক তার বাস্তবায়ন সম্ভব হবে না মনে করে কমিশনও। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ফ্যাসিবাদ থেকে মুক্তি পেলেও সাম্প্রদায়িক উত্থানের কারণে দেশে মবের ঘটনা বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গর্ষচন্দ্র রায়। রাজধানীর জাতীয় প্রেসক্লাব জুলাই বিপ্লব এবং আগামীর গণতন্ত্র ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। এ সময় ফ্যাসিবাদ ও মৌলবাদের হাত থেকে রক্ষা করতে নেতাকর্মীদের জনগণের জন্য রাজনীতি করার আহ্বানও জানান তিনি। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করতে করতে এখন কুসংস্কারের দিকে এগোচ্ছে। 90 দিনে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিতে পারলে অন্তর্বর্তীকালীন সরকার কেন এখনো নির্বাচন দিতে পারছে না এমন প্রশ্ন তোলেন গয়েশ্বর। আর অন্তর্বর্তীকালীন সরকার তো সংস্কার গান গাইতে গাইতে অনেক কুসংস্কারে পরিণত করে ফেলছে। হায়ার করে বিদেশ থেকেও আনা হয়েছে, বুদ্ধিমান লোক আনা হয়েছে, আর এত বুদ্ধিমান একখানে বসতে যা হয় তাই হইতেছে। যদি নিঃস্বার্থভাবে গণতন্ত্র উপহার দিতে চান, দেশকে একটা জায়গা আনতে চান, তাহলে আগে নিজেদের স্বার্থটাকে ত্যাগ করেন। পেশায় তিনি বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা। চাকরির সুবাদে বদলি হয়েছেন বিভিন্ন জেলায়। অভিযোগ উঠেছে সরকারি পদমর্যাদা ব্যবহার করে একটি বা দুটি নয় 17টি বিয়ে করেছেন কবির হোসেন পাটোয়ারি। যেখানেই বদলি হয়েছেন সেখানেই বেঁধেছেন ঘর। এরপর যৌতুকের জন্য স্ত্রীদের ওপর চালাতেন নির্যাতন। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েছেন একাধিক স্ত্রী। উনি যখন আমাকে বিয়ে করছে তখন বলছে আমি দ্বিতীয় নাম্বার স্ত্রী। উনি বহু বিবাহ আসক্ত এবং বিবাহ বহির্ভূতভাবে উনি আসক্ত। বিয়ে হওয়ার পরে সে আমাকে আমার বাবার বাড়ির ল্যান্ড প্রপার্টি এগুলো তার নামে এগ্রিমেন্ট করে দিতে হবে, আদারওয়াইজ সে আমার সাথে লাইফ লিডিং করতে পারবে না। বরিশালে কর্মরত বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারি চাকুরি জীবনে দায়িত্ব পালন করেছেন ঢাকা, খুলনা, বাগেরহাট সহ দেশের বিভিন্ন অঞ্চলে। যেখানেই দায়িত্ব পালন করেছেন সেখানেই করেছেন এক বা একাধিক বিয়ে। ভুক্তভোগী স্ত্রীদের অভিযোগ, সরকারি চাকরি ও বিলাসী জীবনের লোভ দেখিয়ে বিয়ে করেন কবির। এরপর যৌতুকের দাবিতে চালায় নির্যাতন। 17টা বিয়ে করেছি। আমার দাবি হচ্ছে আসলে তার বিচার হওয়া উচিত। আর আমিও যে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, শারীরিকভাবেও হয়েছি, ইনজিওর্ড আছে, তা সেই বিষয়ে আমি বিচার চাই। বহু বিবাহের অভিযোগের সত্যতা নিশ্চিতে যোগাযোগ করা হয় কবির হোসেনের আগের কর্মস্থল সিরাজগঞ্জে। সেখানেও আরও একটি বিয়ের কথা জানায় সাবেক এক সহকর্মী। আমি একটাই দেখছি ভাই, ডাকলাম জানি দোলন বলে ডাকতো। প্রথম যখন আসলো বুঝছেন, তখন বললো যে নারায়ণগঞ্জ নাকি তার ফ্যামিলি আছে। বিয়ে করার পর সে তাদের কাছ থেকে যৌতুক নেয়, যৌতুক নেওয়ার পর সে সেই বউদের ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে মনে করেন যৌতুকের খাওয়া শেষ, আবার আরেক জায়গায় বিয়ে করে, আরেক জায়গায় বিয়ে করলেই তো যৌতুক পাবে সে। এখানে আমার বোনকে বিয়ে করেছে খুলনা, সেখানে ফালা রেখে চলে আসছে, সেজন্য আমরা এখানে আজকে এই ব্যাপারে আসছি আর কি। আমি তবে এসব অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি বিভাগীয় এই বন কর্মকর্তা। আপনারও তো একটা ব্যক্তিগত লাইফ আছে, আমি যদি আপনার ব্যক্তিগত লাইফ নিয়ে এখন সত্য হোক মিথ্যা হোক বলি, এটা কি ঠিক হবে? ঠিক হবে না। আমার ব্যক্তিগত নিয়ে প্রশ্ন করবেন, ব্যক্তিগত বিষয় দেখার জন্য বহু আছে, আইন আদালত আছে, কোর্ট কাছারি আছে, সব কিছু আছে। একাধিক স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে বন অধিদপ্তর। সরেজমিনে অভিযোগকারী ও বন কর্মকর্তার সাক্ষ্য নেয় তদন্ত কমিটি। তবে তারা গণমাধ্যমের সাথে এখন পর্যন্ত কথা বলেননি। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। মিয়ানমারে একটি বেসরকারি বোর্ডিং স্কুলে ভয়াবহ বিমান হামলায় কমপক্ষে 22 শিক্ষার্থী নিহত হয়েছে। রাখাইন রাজ্যের আরাকান আর্মি নিয়ন্ত্রিত কিয়াকতাও শহরে চালানো হামলায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। ইরাবতী নিউজের তথ্য মতে শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতে ঘুমন্ত শিক্ষার্থীদের ওপর বিমান হামলা চালায় মিয়ানমারের সেনাবাহিনী। স্কুলে হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ইউনিসেফ। 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে চলছে সশস্ত্র সংঘাত। অস্থিরতার জেরে হাজার হাজার মানুষ নিহত হওয়ার পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ নাগরিক।
আজ এশিয়া কাপের মধ্যে বাঘ সিংহের লড়াই। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। ম্যাচের আগে টিম হোটেলে বিশ্রামে কাটালে লঙ্কানদের বিপক্ষে সাম্প্রতিক পারফরমেন্স আত্মবিশ্বাস বাড়াচ্ছে টাইগারদের। সবশেষ টি-20 সিরিজে লঙ্কা জয় করার আগে গত ওয়ানডে আর টি-20 বিশ্বকাপেও লঙ্কানদের হারিয়েছিল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে হংকং চায়নাকে হারিয়ে 3 পয়েন্ট নিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছে লিটন দাসের দল। আবুধাবিতে খেলার সেই অভিজ্ঞতা শ্রীলঙ্কা ম্যাচে কাজে লাগাতে চায় বাংলাদেশ, বলছেন তানজিম সাকিব। অন্যদিকে লঙ্কানদের এশিয়া কাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশ ম্যাচ দিয়েই। সেনা প্রতিপক্ষ বাংলাদেশকে হারিয়ে উইনিং নোটে এশিয়া কাপ অভিযান শুরু করতে চায় চারিত আসালঙ্কার দল। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।